আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু, অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। নির্বাচন ছাড়া কিছুতেই বিশ্বাস করে না বিএনপি, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। সুষ্ঠু ভোটের আশা, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি। প্রবাসী স্বজনকে নিয়ে ফেরার পথে নোয়াখালীতে দুর্ঘটনা, মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন নিহত। ঘুম থেকে হাল দিয়ে উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে। মানে গাড়ি জানে কাট দিয়েছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। এবং শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে বিস্তীর্ণ জনপদের অন্তত 600 পরিবার। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হত্যা মামলায় 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখান থেকে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, আবু সাইদ হত্যা মামলার বিচার তো শুরু হলো, এই মামলায় আজই কি সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিনা জানাবেন, এবং আরেক ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে আজ কতজন সাক্ষ্য দিচ্ছেন? মুক্তি 24-এর যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদের উপরে দমনপীড়ন শুরু হয়, তখন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তিনিও প্রতিবাদ করেন এবং তিনি সেই প্রতিবাদ করে তিনি তার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন। সেটি প্রথম 24-এর কোটা সংস্কার আন্দোলনের প্রথম নিহতের ঘটনা এবং সেই ঘটনায় মামলা হয়েছে। তিনি দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে গিয়েছিলেন রাস্তার উপরে। সেই ঘটনায় তৎকালীন বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি ছিলেন হাসিবুর রশিদ, তাকে আসামি করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় 30 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 6 জন গ্রেপ্তার রয়েছেন, তৎকালীন প্রক্টর সহ, এবং ছাত্রলীগের কয়েকজন নেতাও গ্রেপ্তার হয়েছেন। এবং এই মামলায় 6 জন আসামি আজ ট্রাইব্যুনালের 2-এর কাঠগড়ায় হাজির রয়েছেন এবং বাকি 24 জন আসামি পলাতক রয়েছেন। এই আসামিদের অব্যাহতি চেয়ে রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী এবং আসামিদের যে আইনজীবী তারা আবেদন করেছিলেন, সেই আবেদনটি খারিজ করে দিয়েছে। সেই আবেদনটি খারিজ করার মধ্য দিয়ে এই আবু সাইদের হত্যা মামলার যেই বিচার শুরু, সেটির আদেশ হয়ে গেল, অর্থাৎ এই বিচার প্রক্রিয়া শুরু হলো। এবং ট্রাইব্যুনালের যে আইন আছে, সেই আইনের মধ্যে বলা হয়েছে যে বিচার শুরুর অভিযোগ গঠন করার পরে, বিচার শুরু হওয়ার পরে 21 দিন পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সে কারণে এই আসামি পক্ষের আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, অর্থাৎ প্রসিকিউটর টিম, তারা এই মামলা প্রস্তুতির জন্য, এই মামলার সাক্ষী আদালতে হাজির করার জন্য এবং তাদের আইনগত যে সহযোগিতা আদালতকে করার কথা রয়েছে, এর জন্য তারা 21 দিনের একটি সময় পাবেন। এটি আইনের মধ্যেই তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে 5টি, যেখানে তার সঙ্গে আসামি করা হয়েছে তার মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দিচ্ছেন রিনা মুর্মু নামে একজন শিক্ষার্থী, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি আদালতে উপস্থিত হয়ে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষী দিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এবং এই মামলাটি যে সাক্ষী দেওয়া হচ্ছে, সেটি আবু সাইদের ঘটনাকে কেন্দ্র করে সাক্ষী দেওয়া হচ্ছে। 16 জুলাই যে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, সেই ঘটনায় তিনি প্রত্যক্ষদর্শী এবং তিনি কি দেখেছেন, কি ঘটেছিল সেদিন, কিভাবে সে গুলিবিদ্ধ হন, গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়, কিভাবে তার মৃত্যু ঘটে, এই বিষয়গুলো নিয়ে আবু সাইদের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি তার বর্ণনা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরছেন। এবং তার সঙ্গে আজকে আরেকজনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে, যিনি রংপুরের এনটিভির সিনিয়র প্রতিনিধি একে মইনুল ইসলাম, তারও আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এবং মইনুল ইসলাম এনটিভির রংপুর প্রতিনিধি, তিনি আবু সাইদের হত্যাকাণ্ডের সময় যে ঘটনা ঘটেছে এবং তাকে যে পুলিশ গুলি করেছে খুব কাছ থেকে, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং একই সঙ্গে তিনি এই ঘটনার ফুটেজ দিচ্ছিলেন, অর্থাৎ তিনি দৃশ্য ধারণ করছিলেন। সেই সাংবাদিকও তিনি ট্রাইব্যুনালে আজকে সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আজকে শেখ হাসিনা মামলায় 2 জন সাক্ষী দেবেন এবং একই সঙ্গে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হলো এবং বিচার শুরু হলো। এই হচ্ছে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের সবশেষ।
নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। 3 মাসেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও আশাবাদ জানান বিএনপি মহাসচিব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছেন তারা। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি, এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, বরিশালের কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। একটু জানিয়ে থাকি, সকাল 10টা থেকেই বরিশাল নগরীর সদর প্রাঙ্গণে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল, এবং সেখানে তারা বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল আকারে প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। এবং এই মুহূর্তে যদি দেখাই, তারা কিন্তু সদর থেকে সেই মিছিলটি নিয়ে এই মুহূর্তে বরিশাল নগরীর শিশু পার্ক এলাকায় কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং এখানে কিন্তু তারা সেই যে শেষের যে সমাবেশটি সেটি করছেন, এবং পুরো সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ হয়ে তারা কিন্তু এই যে বরিশাল শিশু পার্কের সামনে অবস্থান করছেন, এবং এতে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। একই সাথে বরিশাল উপজেলা থেকে, উত্তর জেলা থেকে তারা কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং এখানে প্রধান অতিথি ছিলেন আসলে বরিশাল জাতীয় স্থায়ী কমিটির যিনি সদস্য রয়েছেন সেলিমা রহমান। তিনি কিন্তু বক্তব্য রেখেছেন প্রধান অতিথির, এবং তিনি বলছেন যে এই যে সামনে নির্বাচনের ঘোষণা হচ্ছে, সেই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন তারা উপহার পাবে, এবং নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্র সংস্কার সহ অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে তারা কাজ করতে চায়, এমনটা জানিয়েছেন। এবং এই মুহূর্তে দেখছেন বরিশালে যে বিএনপির নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে এখানে, এবং বিভিন্ন জায়গা থেকে যে আগত নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে বাদ্য বাজিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে, বিভিন্ন ধরনের সাউন্ড বক্স বাজিয়ে তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং এই বিজয় র্যালিটি জুলাই যে বিপ্লব হয়েছে তার বর্ষপূর্তি অনুষ্ঠান হিসেবে তারা কিন্তু বলছেন, এবং বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে কিন্তু নগরীর এই জায়গাটিতে এই মুহূর্তে দেখছেন আসলে উপস্থিত হচ্ছে, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সেই আন্দোলনের সময়ের স্লোগান থেকে শুরু করে বিএনপির যে স্লোগানগুলো রয়েছে, এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে, ভুবুজিলা হাতে তারা আনন্দ উল্লাস করছেন। এবং একই সাথে এই মুহূর্তেও দেখছেন সেই মিছিলটি কিন্তু এখনও শেষ হয়নি। সদর থেকে শুরু হয়ে বিশাল একটি মিছিল বরিশাল নগরীর প্রধান কেন্দ্র প্রদক্ষিণ করে এই যে শিশু পার্কের সামনের এলাকাটিতে এসে আসলে তারা জড়ো হয়েছে। এবং এই মুহূর্তে দেখছেন বরিশালের যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা রয়েছেন, এছাড়া জাতীয় নির্বাহী কমিটির যিনি আগুন কুদ্দুসুর রহমান রয়েছেন সদস্য, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও বরিশালের স্থানীয় পর্যায়ের যারা নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। সদর রোডেও কিন্তু তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে যে মিছিল পূর্বের একটি সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, সেখানে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সহ অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন। এই মুহূর্তেও কিন্তু তারা দেখছেন উল্লাসে বরিশালের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা উল্লাসে আসলে ফেটে পড়ছেন, এবং তারা এই মুহূর্তে এই যে শিশু পার্ক এলাকায় রয়েছে, এবং এখান থেকেই কিন্তু আসলে আজকের যে বিজয় র্যালি সেটির আনুষ্ঠানিক শেষ সমাপ্তি ঘোষণা করা হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমিত হাসান যুক্ত ছিলেন বরিশাল থেকে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রের পর বেশিরভাগ দল স্বাগত জানালেও কিছু যদি কিন্তু রয়ে গেছে রাজনৈতিক মাঠে। নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও জামায়াত। যদিও বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন।
জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ। অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর চাওয়ার শীর্ষে ছিল এই দুটি দাবি। অতঃপর অপেক্ষার অবসান একই দিনে। উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির বিকেলে আসে ঘোষণাপত্র। তার 3 ঘণ্টা পর নির্বাচন আয়োজনের আভাস। রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার কাঙ্ক্ষিত ঘোষণার পরও রাজনীতির মাঠে যদি কিন্তু নতুন দল এনসিপি বলছে সকল পক্ষকে সন্তুষ্টির প্রয়াস ছিল ঘোষণাপত্রে, তাতে কিছু ঘাটতিও পরিলক্ষিত। আর ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো এখনও কার্যকর হয়নি। সকল পক্ষকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং সকল পক্ষকে সাথে নিয়ে যাতে ঘোষণাপত্র দেওয়া যায় সেটার একটা প্রচেষ্টা এই ঘোষণাপত্রে আছে। এক দফার ঘোষণা কে দিয়েছে বা কখন হয়েছে এটাকে অ্যাকনলেজ না করার জন্যই এক ধরনের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে ঘোষণাপত্রের ইতিহাসে। প্রতিষ্ঠান এবং বাহিনীগুলো ফেয়ার ইলেকশন হওয়ার জন্য প্রস্তুত নয় এবং মাঠটাও পলিটিক্যাল সিনারিওটাও প্রস্তুত নয়। যদি প্রস্তুত থাকে, এর মধ্যে যদি প্রস্তুত হয়, তাহলে ফেব্রুয়ারি যে টাইমটা দেওয়া হয়েছে ওর মধ্যে ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। আর এবি পার্টি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে নির্বাচন যাতে জুলাই সনদের ভিত্তিতে হয় সে আহ্বান জানিয়েছে। আমরা এটাকে সিম্পলি আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের একটা অনুরোধ হচ্ছে যে জুলাই যে চার্টারটা আমাদের হবে, নির্বাচনটা যাতে এই জুলাই চার্টারের ভিত্তিতে হয় এবং জুলাই চার্টারের যে জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো যাতে মানা হয়, যাতে আমাদের বিভেদ কমে আসে এবং যাতে আমরা একটা সুষ্ঠু বিচার, তারপরে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারগুলো করে আমরা যাতে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে আইনি কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়ন করার আহ্বান জামায়াত ইসলামীর। মাঠ পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেও দাবি দলটির। এটাকে যদি আপনি সে সনদের মধ্যে সংস্কারকে একটা ফ্রেমের মধ্যে আইনি কাঠামোতে না নিয়ে আসেন, তাহলে আলটিমেটলি এই ঘোষণা শুধুমাত্র চমকপ্রদ কিছু ঘোষণার মধ্যেই থেকে যাবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকার তার শহীদদের তালিকা শেষ করতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে যদি সরকার না আনতে পারে, যখন এখানে ডামাডোল শুরু হয়, এখনো যেখানে নীরবে অত্যাচার যেভাবে চলছে, চাঁদাবাজি চলছে, এই জায়গা থেকে মুক্তি না হলে কখনো কিন্তু এই জায়গায় আমরা যেতে পারবো না। এদিকে বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে, আর নির্বাচন আয়োজনের ঘোষণায় ষড়যন্ত্রের সংজ্ঞা কমে আসবে। যখনই দেখবে যে নির্বাচিত সরকার আসতেছে, কাজে এই মুহূর্তে যদি আমি এটা করি, ষড়যন্ত্র করতে যাই, ধরা হয়ে গেলে আমার আর বাঁচার উপায় নাই। কাজে এটা ষড়যন্ত্রটা কমে আনবে। নিরপেক্ষতা যদি কোনো কারণে নষ্ট না হয় তাহলে তার কোনো সমস্যা নাই। আশা করব যে তার উপদেষ্টা যারা আছে বা তাদের আশেপাশে যারা আছে তারা যাতে কোনোভাবেই ডক্টর ইউনূস সাহেবের নিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করার মতো কোনো কার্যক্রম তারা না করে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন আয়োজনে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে লক্ষ্মীপুরের নিজ গ্রামে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। ভোর 5টার দিকে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। নিহতদের মধ্যে 3 শিশু ও 4 জন নারী। পুলিশের ধারণা চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী স্বজন বাহারুদ্দিনকে নিয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু সে আনন্দ পরিণত হয় বিষাদে যখন ভোর 5:30টার দিকে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় খালে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে প্রাণ যায় বাহারুদ্দিনের স্ত্রী, কন্যা, নানি, ভাতিজি সহ পরিবারের 7 সদস্যের। আর অল্প কথা লাগবে চলে যাই কথা কই বাংলা বাজার পার হয়ে চন্দ্রগঞ্জ হুপ বাজারের পাশে আইয়ে গাড়ি দিছে মারি রাস্তার দুই পাশে তো উত্তরময় ওই ঘুমের লগে দিয়ে ঝোঁক দিয়ে উড়ে মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। তার ঘুমের ঝোঁক শেষ হয় নাই, ঘুমাইতে আছে সে। এখানে যখন ঘুম থেকে হাল দিয়ে উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটেনি, খালে পড়ে গেছে। একই পরিবারের 7 সদস্যর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক। পরিবারের সবাইকে হারিয়ে হতবিহ্বল প্রবাসী বাহারুদ্দিন। গাড়ি ডাইরেক্ট খালের ভিতরে পড়ছে ভাই। ও ভাই কি করতে
চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে ধারণা পুলিশের। আইএস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। ঘটনার পর পালিয়ে যান মাইক্রোবাসের চালক। এখন লক্ষ্মীপুর। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধটির ৮০০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ফলে ঝুঁকির মুখে রয়েছে সেতু সংলগ্ন অবকাঠামো ও হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ জনপদ। অব্যাহত ভাঙন ঝুঁকিতে আতঙ্কিত হয়ে পড়েছে অন্তত ৬০০ পরিবার। সজীব খানের ছবিতে আরও জানাবেন কাজী মনিরুজ্জামান। মঙ্গলবার ফজরের নামাজের পরপরই নদীগর্ভে বিলীন জাজিরার পদ্মাপাড়ের আলমখাকান্দি জামে মসজিদের দোতলা ভবন। নদী তীরে পড়ে আছে মসজিদের ধ্বংসাবশেষ। পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধের 0 পয়েন্ট এলাকার শেষের 30 মিটার সহ বিলীন হয় 110 মিটার এলাকা। এ চিত্রই বলে দেয় পদ্মার ভয়াল রূপ। গেল 7 জুলাই থেকে অব্যাহত ভাঙনে ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট, গাছপালা সবকিছুই নদীতে হারিয়ে গেছে। ভাঙনের তীব্রতায় যার যা আছে তা নিয়ে নিরাপদ আশ্রয় ছুটছেন ভাঙন কবলিত মানুষ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ সহ 1 কিলোমিটার এলাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন ভাঙন, অভিযোগ নদী পাড়ের মানুষের। এই মসজিদে আজকে সকালে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরই ভাঙ্গা শুরু হইয়া গেল, মসজিদটা ভাঙিয়ে নিয়ে গেল। এখন যে আমরা কোথায় নামাজ পড়বো তা বুঝতে পারতেছি না। ভাঙতে ভাঙতে একটা মসজিদে চলে গেল। এখন মসজিদের পিছনে যে বাড়িঘরগুলো আছে এই নিয়ে আমরা সরাইতেছি। এরকম বাজে ভাঙতে আছে যাতে আমাদের দুর্ভোগের কোনো শেষ নাই। পানি উন্নয়ন ভোট ওনরা কাজ করতে চাইছিল, বিবের বাধার কারণে কাজটা হতে পারে নাই। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর আর দোকানসহ অন্তত 40টি স্থাপনা, আশ্রয়হীন 280টি পরিবার। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবারগুলোর দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ আর বসবাসের জন্য এক টুকরো জমি। তাহলে তো আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাই থাকবো আর কোথায় কি করব, এটা তো আমরা সরকারের কাছে আমরা এই আবেদন জানাইলাম। দোকান নাই কি করে খামাবো, অনেক কাজে আধার তালা আছে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে পড়তেছে, আমার থাকার কোনো জায়গা নাই বা আমাদের কোনো স্থান নাই। আমরা দিন বাদে একবেলা খাই, রাস্তায় ঘুরি। ঝুঁকির কথা আগেই জেনেছিল পানি উন্নয়ন বোর্ড। জরিপের এমন তথ্য লিখিতভাবে জানিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে নেয়নি বিবিএ। তারা সাফ জানিয়ে দেয় এ কাজ পানি উন্নয়ন বোর্ডের নয়। ভাঙন প্রতিরোধে এখন আপৎকালীন বালুভর্তি জিওব্যাগেই একমাত্র ভরসা, বলছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের হচ্ছে এখানে জরুরি আপৎকালীন কাজ করে এখানে পার্মানেন্টভাবে এই ভাঙন প্রতিরোধ করা আসলে সম্ভব না। তো আমাদের পাশাপাশি আমাদের একটা প্রকল্পেরও প্রস্তাবনা আছে। এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, এইখান থেকে শুরু করে একদম পদ্মা ব্রিজের পর্যন্ত আর কি, প্রায় 2 কিলোর মতো। একই জায়গায় একাধিক অর্গানাইজেশন কাজ করতে পারে না। তো এই স্বচ্ছতার কারণেই মূলত পরে তাদের অনুমতি না পাওয়ার কারণে এখানে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এই জায়গাটাকে বাইরে রেখে প্রকল্প প্রস্তাবনা পাঠায়। 2012-13 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 2022 সালের শেষের দিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। এই ধ্বংসাবশেষেই বলে দেয় কতটা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। প্রকৃতির এই নিষ্ঠুর আচরণে এরকম শত শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘর ছাড়া হয়ে তারা বসবাস করছেন মানবতর জীবনযাপন। তাদের দাবি স্থায়ী বাঁধের পাশাপাশি এ সকল আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। অস্তিত্ব সংকটে ভুগছে বরিশাল শহরের মাঝে বয়ে চলা খাল। একাধিকবার খাল খননের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান না মেলায় সামান্য বৃষ্টিতেই নগরী জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে দীর্ঘদিন পর ফের খালগুলোর প্রাণ ফেরাতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যার অংশ হিসেবে শুরু হয়েছে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। মাহমুদুর নবীর তোলা ছবিতে জানাবেন অমিত হাসান। গাঢ় সবুজ প্রকৃতি, নীল শুভ্র আকাশের ঠিকানা ছিল বরিশাল। এসব সৌন্দর্যের কেন্দ্রই ছিল ছন্দময় প্রবহমান আঁকাবাঁকা খাল।
শহরের বড় আশীর্বাদ সেই খালগুলোই এখন নগরবাসীর ভোগান্তির কারণ। দখল দূষণে অস্তিত্ব হারিয়ে যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। নগরীর বেশিরভাগ খাল পরিণত হয়েছে নগরবাসীর বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা ফেলার জায়গায়। দীর্ঘদিন ধরে খননের অভাব আর নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে যা পরিণত হয়েছে নালায়, যাতে সামান্য বৃষ্টিতে নগর জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে এসব খালের প্রাণ ফেরাতে এবার খনন শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। রাস্তাঘাটে পানি ওঠে, আপনার অনেক ময়লা, হাঁটা যায় না, তারপর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। কিন্তু এখন যে তারা উদ্যোগটা নিয়েছে খুবই একটা ভালো উদ্যোগ। এখন পরিবেশ ভাটা জোয়ারে পানিগুলো আইতেছে, সৌন্দর্য দেয় ডালিমের মতন, এটাই তো আমরা চাইছি। আর আমরা ভীষণ খুশি এলাকাবাসী, আমরা যা বরিশালবাসী, যে খালটা আমাদের একেবারে আগের মতন বহমান হয়েছে। বরিশাল নগরে বিভিন্ন খালের পার সংরক্ষণ সহ পুনরুদ্ধার ও পুনর্খননে শুরু হয়েছে কর্মযজ্ঞ। বাস্তবায়নে এরই মধ্যে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প, যা বাস্তবায়ন হলে নগরীর দৃশ্যপট পাল্টে যাবে বলছেন কর্মকর্তারা। ডান নদী খাল এই তিনে বরিশাল, যদিও বরিশালকে বলা হয় যে এটা প্রাচ্যের ভেনিস। যতগুলো খাল আমি পরিষ্কার করেছি প্রত্যেকটা খালের দুই পাশে 100 মিটার পর পর, 250 মিটার পর পর, যেখানে ঘনবসতি ওখানে 100 মিটার পর পর, যেখানে হালকা জনবসতি সেখানে 250 মিটার পর পর আমি খাল পারে রাস্তার পাশে ডাস্টবিন করতেছি। ডাস্টবিন করছে, মানুষ ময়লা ফেলবে ডাস্টবিনে। কিছুদিন আগেও ময়লা আবর্জনায় যে খালের পানি দেখাচ্ছিল দায়, এখন সে খালে জাল প্রস্তুত করা হয়েছে মাছ ধরার জন্য। খালের পানিতে ছুটে বেড়াচ্ছে হাঁসের দল। বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল খনন ও সংস্কারের বিকল্প নেই বলছেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এই খালগুলোকে যদি আগের মতো প্রবহমান করা যায় তাহলে বরিশালের পরিবেশ কিছুটা হলেও একটা ইতিবাচক দিক আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব থাকলেও পাকিস্তান আমলে সেই সংখ্যা কমে দাঁড়ায় 46টিতে। আর 1971 সালে মেলে 22 থেকে 23টি খালের অস্তিত্ব, যা বর্তমানে 7টিতে ঠেকেছে। একসময় বরিশাল নগরীর ভেতর দিয়ে অসংখ্য ছোট বড় খাল বহমান ছিল। সময়ের পরিবর্তনে এবং দখল দূষণে সেই খালগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু এবার বরিশাল সিটি কর্পোরেশন এই খালগুলো উদ্ধারে কাজে নেমেছে। এর মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ সহ এই খালগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। শ্রাবণের শেষ ভাগে এসেও পর্যাপ্ত পানি নেই দেশের বৃহত্তম উন্মুক্ত জলাশয় চলন বিলে। পর্যাপ্ত বৃষ্টি আর উজানের পানি না আসায় পানি সংকটে পড়েছে বিলটি। এতে মারাত্মক প্রভাব পড়েছে এই জলাশয়ের মাছ উৎপাদনে। অথই জলরাশির সাথে নৌকার মিতালি না হওয়ায় দেখা মিলছে না পর্যটকদের। এতে আয় কমেছে বিলের নৌকার মাঝিদের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে জানাবেন মাহবুব হোসেন। চলন বিল দেশের বৃহত্তম উন্মুক্ত এই জলাশয়ের পানি একসময় চলমান থাকায় নাম হয়েছিল চলন বিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জুড়ে বিস্তৃত এই বিল জুড়ে এখন টলমলে পানি থাকার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। গত বছর যেখানে 2 থেকে 3 ফুট পানি ছিল হাঁসের জলকেলি আর কৃষক ধরেছে মাছ, সেখানে এবার সেই বিলেই গরুকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে কৃষক। মাছ তো শুকানে পরে মরে গেছে, ক্ষতি তো হছেই। তা আবার যাই হোক একটু পানি আসছিল, এই পানি যদি ধরে থাকতো তাহলে মাছটা হয়তো থাকতো। বন্যা না হলে সমস্যা, আমার এই এলাকার সমস্যাই। এই যে জমিগুলো চলে এলে আবাদ করতে সুবিধা হয়, উর্বরা শক্তি পড়ে। আর এখন শুকা থেকে এই যে ঘাস হচ্ছে, আরও ঘাস হয়ে যাবে। আমাদের এলাকায় থই থই করে পানিতে, পানি না থাকলে এখন মরুভূমি এলাকা লাগতেছে। বৃষ্টিও নাই, পানিও নাই। 3 জেলার সমন্বয়ে 62 বর্গ কিলোমিটারের চলন বিলে মাছ শিকার করে জীবন চলে হাজারো জেলে ও সাধারণ মানুষের। মৎস্য বিভাগের তথ্য মতে উন্মুক্ত এই জলাশয় থেকে প্রতি বছর মাছ উৎপাদন হয় অন্তত 20,000 মেট্রিক টন। তবে এবছর বিলে মা মাছ ডিম ছাড়ার আগে ও পরে পর্যাপ্ত পানি না আসায় ছোট অবস্থাতেই মারা গেছে অনেক মাছ। চলন বিলে পানি নাই, যার কারণে মাছ বড় হতে পারছে না, আমরা মাছ পাচ্ছি না। এই জন্য ওই টিপের বাচ্চা কেটে ছোট ছোট এগুলা বাচ্চা ধরা ঠিক না, না ধরলে আরো বড় হবে, সেখান ধরতে হবে। ছোটকালীন মাছ ধরে এসে খায়, জাতির জন্য এটা ক্ষতিকর হচ্ছে। এটা দেখভাল করার জন্য সরকারের প্রতি
বিশেষ অনুরোধ করছি। বর্ষাকালে প্রতি বছর হাজারো পর্যটকদের আগমনে মুখর থাকে বিলটি। তবে পর্যাপ্ত পানি না আসায় পর্যটক সংকটে অলস সময় পার করছে ছোট বড় নৌকা। আমাদের নৌকা 100-150 টাকা নিয়ে বাড়ি যেতে হয়, এমনও সময় খালি নৌকা নিয়ে বাড়ি যেতে হয়। এক কথা আমাদের এই চলন বিলে আমরা নৌকালারা সারাদিন চাতক পাখির মতো চেয়ে আসি, লোকজন নেই, পয়সা পাতি কামাই কাজি নাই। আর বছর এই দিনের লোকজন গাদি, কিন্তু বর্তমানে লোকজনও ফেরা গেছে, আর লোকজন আর আসে না, পানি অল্প দেখে। চলন বিলে পানি প্রবেশ করে নদী ও উজানের ঢলের মাধ্যমে, কিন্তু এবার আগেই বর্ষা আসায় ছিল না পানির স্থায়িত্ব। এতে দ্রুত নেমে যায় বিলের পানি। গত বছর ঠিক এই সময়ে চলন বিলের এসব রাস্তায় ছিল 2 থেকে 3 ফিট পানি, কিন্তু এবছর একেবারেই উল্টো চিত্র। পানির পরিবর্তে এখন এসব রাস্তা দিয়ে চলছে যানবাহন। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর চলন বিলে বৃষ্টিপাত কম হয়, কৃষি, মৎস্য এবং পর্যটন খাতে পড়েছে ব্যাপক প্রভাব। তাই বৃষ্টির দিকে চেয়ে থাকা ছাড়া আর উপায় নেই চলন বিলবাসীকে। মাহবুব হোসেন, এখন নাটোর। দাপ্তরিক হিসেবে কাজ হয়েছে 65%, অথচ 83% অগ্রগতি দেখিয়ে 20 লাখ টাকার বিল উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী। অন্য দুটি বিলে অনুমোদন চান আরও 27 লাখ টাকার। হবিগঞ্জের আজমিরিগঞ্জ এলজিইডি অফিসের প্রকৌশলীর এমন বিলে স্বাক্ষর করেননি উপজেলা নির্বাহী অফিসার। এর প্রেক্ষিতে বদলি আদেশে দ্রুত উপজেলা ছাড়েন সংশ্লিষ্ট প্রকৌশলী। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের আজমিরিগঞ্জের শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের মাঝামাঝি। কিছুদিন কাজ চললেও প্রায় 1 বছর ধরে তা বন্ধ। একই চিত্র চৌধুরী হামদুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও, যদিও সম্প্রতি কিছু কাজ শুরু করেছে ঠিকাদার। মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরও করুন। প্রধান শিক্ষকের কক্ষের ছাদ হলেও গত 2 বছরে শুরু হয়নি টয়লেট নির্মাণের কাজ। আমাকে এই ব্যাপারে আসলে কোনো কাগজপত্র দেওয়া হয় না, চিঠি বা কাগজপত্র যেগুলো দিয়ে আমি সব কিছু জানতে পারি। শুধু আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছে, আর ডিজাইনে তো আর সব কিছু বোঝা যায় না। এখন হয়তো 50%-এর মতো আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে, আর বাকি এখন যে ওয়ালগুলা। আর এরপরে আমাদের প্রধান শিক্ষকের যেটা ওয়াশ এটা একেবারেই শুরু হয় নাই। 2022-23 অর্থ বছরে পিইডিপি 4 প্রকল্পে উপজেলার 4টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং 5টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষ ও টয়লেট নির্মাণের জন্য 2023 সালের জুলাইয়ে কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। কাজ পান মোহাম্মদ গোলাম ফারুক নামে এক ঠিকাদার। 62 লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণ কাজে 3 ধাপে বিল তুলে নেন 32 লাখ টাকা। উপজেলা এলজিইডি অফিসের তথ্য মতে জুলাই শেষে এ প্রকল্পের কাজের অগ্রগতি 65%, অথচ এপ্রিলেই 83% অগ্রগতি দেখিয়ে আরও 20 লাখ টাকার বিল তোলার চেষ্টা করেন প্রকৌশলী আয়েশা আক্তার। ওই ঠিকাদারের অন্য দুটি কাজের প্রায় 27 লাখ টাকার বিলও ইউএনওর কাছে উপস্থাপন করেন তিনি। তবে অসামঞ্জস্যপূর্ণ বিলগুলোর অনুমোদন দেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৈতিক দায়িত্ববোধ থেকে এমনটা করেছেন বলে জানান তিনি। আমার কাছে একটু গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি সেই পরিমাণ কাজ হয়নি। তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে, এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি। সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি। এ বিষয়ে জানতে আজমিরিগঞ্জ এলজিইডি অফিসে যান সাংবাদিকরা। দিনভর অপেক্ষা করেও দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের। পরে জানা যায় বদলি আদেশে হবিগঞ্জ ছেড়েছেন তিনি। আমি ফোনে আসলে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো বিষয়ে কথা বলতে আগ্রহ পাচ্ছি না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে, আমাদের অফিসিয়াল কিছু বাধ্যবাধকতা আছে। আমি ফেস টু ফেসে আপনাকে পরে জানাবো। এদিকে ঠিকাদার বলছেন অতিরিক্ত বিল বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলে আংশিক অনুমোদন দিতে পারতেন। তার দাবি ইউএনও ক্ষোভ বা ক্ষমতা দেখিয়ে বিলগুলো ফেরত পাঠিয়েছেন। এ বিষয়ে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, অতিরিক্ত বিল প্রদানের কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সাহেব উনি ইচ্ছা করলে বিলটা
যদি এক্সেস বিল থাইকা থাকে ওই বিলটা উনি কর্তন কইরা একটা পার্ট পেমেন্ট উনি দিতে পারতেন, যদি ওনার এরকম উদ্দেশ্য থাকতো যে না ঠিকাদারকে আমি কাজের উন্নয়নের জন্য কাজের স্বার্থে আমি একটা পার্ট পেমেন্ট দিই, কিন্তু ফুললি ওনার খুব অথবা ওনার যে ক্ষমতা এটা মোটামুটি পুরাটাই উনি এখানে মধ্যে অ্যাপ্লাই করছেন। উপজেলা ইঞ্জিনিয়ার ও ইউএনও ডিডিও যদি এরকম সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই, যদি এরকম বিল প্রদান করা হয়ে থাকে তা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল বলছে ইউএনওর উদ্যোগে অনৈতিক বিল আটকে গেলেও জড়িতদের বিরুদ্ধে এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ভবিষ্যতে বিল পরিশোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি সবার। এখন হবিগঞ্জ। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। বিক্ষোভ দমাতে এরই মধ্যে আটক করা হয়েছে পিটিআই এর প্রায় ২৫০ নেতাকর্মীকে। বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এ সময় পিটিআই কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এদিকে ২ বছর আগে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে সহিংসতার দায়ে তার দলের ৯ সংসদ সদস্যকে নিষিদ্ধ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। তানভীর জনের প্রতিবেদন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। এরপর ক্ষমতার পালাবদলে একের পর এক মামলায় অভিযুক্ত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তোষাখানা মামলায় ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হন তিনি। বর্তমানে আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। এছাড়া ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা বিচারাধীন আছে। ইমরান খান জেলে যাওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে বেশ কয়েকবার আন্দোলন বিক্ষোভে নামে পিটিআই সমর্থকেরা। গেল বছর ইমরান সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভে কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে রাজধানী ইসলামাবাদ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এবার কারাবন্দির ২ বছর পূর্তি ঘিরে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন ইমরান খান। এরপরই রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। আন্দোলন দমাতে বিভিন্ন জেলায় জারি করা হয় ১৪৪ ধারা। ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দেয় পিটিআই। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির সমর্থকেরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পিটিআইয়ের কর্মসূচি বাতিল করতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ব্যাপক ধরপাকড়। লাহোরের একটি আদালতের সামনে ইমরান খানকে মুক্ত করো স্লোগান দেয় সমর্থকেরা। শুধু লাহোর থেকেই গ্রেপ্তার করা হয় ১৫০ শতাধিক নেতাকর্মীকে। এছাড়া করাচি ও মুজাফফরবাদ শহরসহ বিভিন্ন প্রদেশে রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বহু সমর্থককে। ২০১৮ সাল থেকে শাসন করে আসা খাইবর পাখতুনখোয়া প্রদেশে সমাবেশ করে হাজার হাজার পিটিআই সমর্থক রিকশা, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক্টর ও বিভিন্ন যানবাহনে করে সমাবেশে যোগ দেয় তারা। যদিও পুলিশি বাধায় তা ভেস্তে যায়। এরপর থেকেই প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের খোঁজ মিলছে না। এদিকে পাঞ্জাব আঞ্চলিক সরকারের মুখপাত্র উজমা বুকারি পিটিআইকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন। তানভীর জনি, এখন বিশ্ব। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে জামায়াতে ইসলামী। মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নিপীড়ন, গুম, খুন, অত্যাচারের বিরুদ্ধে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের চরম পতন হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক স্বৈর শাসকের পতন দেখেছি, কিন্তু অত্যাচারের শাসকদের জন্য তার অনেক সংগ্রাম দেখেছে। কিন্তু বাংলাদেশের 24-এর সরকার পতনের যে দৃশ্য, সেটা ছিল একেবারেই এক ব্যতিক্রম। এই কৃতিত্ব জনগণের। সকল রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, হকার, শ্রমিক, শেষ দিকে জুলাই আন্দোলনটা এমন একটি সার্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি। মুখের কাছে একটু জোরে বলে, এবার হয়েছে, এবার হবে। মাইকের আসলে সবসময় একটু ডিস্টেন্স থাকা দরকার, কিন্তু এই মাইক কাছে দিতে, যিনি বলেন তাকে অনেক ভালোবাসে, কাছে থেকেই।
হকার শ্রমিক শেষ থেকে জুলাইতে সে আন্দোলনটা এমন একটি সার্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশে আর যেন ফেসিবাদ ফিরে না আসে, আবার যেন সেই দুঃশাসন ফিরে আসতে না পারে, দেশে একটি ইনসাফপূর্ণ বৈষম্য দুর্নীতিত সমাজ কায়েম হবে, এই আকাঙ্ক্ষা ছিল সর্বস্তরের জনগণের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সভা সমাবেশ করার অধিকার, বাক স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে আবহাওয়ার জনসাধারণ। সেই প্রত্যাশাকে সামনে রেখেই জনগণ বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছিল। জুলাই আন্দোলন সংগ্রামের ঘটনাকে ধারণ করে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবি ছিল সর্বমহলে। এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সংলাপ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল 5 আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে 28 দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে জামায়াতে ইসলামী। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে এনসিপি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পত্র পেয়েছি, তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। জুলাইয়ের সকল আন্দোলনকারী, শহীদ পরিবার, আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাব। এবং একই সাথে এই ঘোষণাপত্রের আরো পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। আমরা যদি একেবারে শুরুর সময় থেকে খেয়াল করি, উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে, কিন্তু এই ভূখণ্ডের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স পয়েন্ট 47কে এখানে উল্লেখ করা হয় নাই। আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন। এই পরিসংখ্যান আমাদের সকলের জানা। সেক্ষেত্রে গত 1 বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। এই ঘোষণাপত্রে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে অবতীর্ণ হয়েছেন, বিশেষত আমাদের 16 বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে, তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত।
আমরা মনে করি যে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরো অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু ইতিহাসের এই পরতে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে, সেই ঘটনাগুলোর উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত। একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলোর আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে, এই ঘোষণাপত্রের 25 এবং 27 নম্বর পয়েন্টে আয়োজিতব্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তফসিলে এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। সে লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐকমত্য তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয়, স্বভাবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। আমরা এখনো দাবি জানাই যে বাংলাদেশে যে নতুন জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে এনসিপি। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এখন ঢাকায় এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভি।